ভোটের নির্ঘণ্ট প্রকাশ পাওয়ার পর যেটা শুরু হয়ে গেছে সেটাকে ওই দেখেছেন নিউ ইয়র্কে আপেল পরে বছরের প্রথমে কাউন্টডাউন বলে 10, 9, 8 এরম করে করে। তো এখন ওইটা বেজে গেছে। তার মধ্যেই দেখা গেল একটা বিরাট, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি তো নির্বাচন কৌশল সম্বন্ধে আমার মনে হয় পরম জ্ঞানী। তো নির্বাচন কমিশন বলেছিল যে 4টের সময় ঘোষণা করবে। কি দ্রুত গতিতে করলেন সব কাজ। তো 2:40 ইমাম এবং পুরোহিত ভাতা বাড়িয়ে দেওয়ার ঘোষণা করলেন। কারণ এটা মনে রাখবেন যে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ পাওয়ার পর যেটা হয় সেটা হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট চলে আসে, তখন নতুন কিছু আর ঘোষণা করা যায় না। তারপর 3:05 হলো ডিএ এর ঘোষণা, মহার্ঘ ভাতা উনি দিয়ে দেবেন, সেই ঘোষণা। কি দ্রুত গতিতে কাজ হলো সমস্ত। এতে অনেকে বলেন যে এটা নজিরবিহীন দ্বিচারিতা। কিছুদিন আগে অব্দি উনি বলেছিলেন ডিএটা খয়রাতি, উনি দেবেন না। সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছিলেন। কত টাকা যে খরচা হয়েছে আমি দেখলাম, তার হিসেব নেই। আমাদের সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে হিসেব দিন, ওরা হিসেব দেয় না। তবে একটা আরটিআই এ দেখা যাচ্ছে যে 2014-15-তে খরচা হয়েছিল 24 কোটি টাকা, আর 2022-23-এ খরচা হয়েছে 75 কোটি টাকা, খালি উকিলদের পয়সা দেওয়ার জন্য। সরকারেরই পয়সা ওরা খরচা করছেন। তো আমার মনে হয় দ্বিচারিতা কথাটা যেমন ব্যবহার করা যায়, তেমনি একটা রামপ্রসাদী গানের কথা মনে পড়ছে। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল ও লোহিত রে। তো আমাদের মুখ্যমন্ত্রী কখন যে বলেন খয়রাতি, কখন বলেন না এটা ওদের দাবি, একেবারে যথাযোগ্য দাবি, টাকা দিয়ে দেবেন, সেইটা উনি প্রমাণ করলেন আবার। এখন প্রশ্ন হচ্ছে যে তাই যদি হবে তাহলে আগে করলেই তো পারতেন, করেননি। তা একটাই উত্তর দিতে পারবো যে নির্বাচন বড় বালাই। রাজনৈতিক নেতা, বিশেষত তৃণমূলের নেতাদের এবং আমার মাননীয় মুখ্যমন্ত্রীর, নির্বাচন এসে গেলে উনি অনেক কিছু করতে পারেন। তো আমি ওই বিতর্কে যাব না, সেই বিতর্কে আপনারা যাওয়ার উচিত আছে কিনা মনে হয় না। কারণ মাননীয় সুপ্রিম কোর্টে বিচার দিয়েছিলেন, এই রায় দিয়েছিলেন। তারপরে রিভিউ পিটিশন করেছেন। রিভিউ পিটিশন করে কি বলেছেন? টাকা নেই, টাকা নেই। অদ্ভুত লাগে। নির্বাচন বড় বালাই বলেছিলাম, তাতে দেখুন লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, এই ধরনের প্রকল্পে টাকা বাড়িয়ে দিলেন, যুব সাথী ঘোষণা করলেন, খুব ভালো। এ কথা আপনারা মনে করবেন না যে কোন সামাজিক কল্যাণমূলক প্রকল্পের বিরোধী ভারতীয় জনতা পার্টি। আমি যতদূর ভারতীয় জনতা পার্টিকে চিনি, ভারতীয় জনতা পার্টি অনেকগুলো রাজ্যে শাসন করছে, যেটা করে যে সমাজ কল্যাণমূলক যেমন থাকবে তেমনি দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য কিছু করা উচিত। তৃণমূল সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর অধীনে যেটা করেছেন, খালি এই অনুদানগুলোই দিয়েছেন, দীর্ঘমেয়াদী উন্নয়নের কিছু করেনি। আমার এই প্রসঙ্গে তো মনে পড়ছে, কয়েক বছর ধরে উনি বিধানসভায় বলেছেন যে গলা কাটলেও আর দিয়ে দেওয়া যাবে না। হঠাৎ হলো কি? সে এসআইআর সম্বন্ধে একই কথা বলেছিলেন, হতে দেবেন না, দিয়েছেন। এর মধ্যে একটা প্রশ্ন আপনারা বিচক্ষণ সাংবাদিক, আপনারা বলতেই পারেন যে টাকাটা আসবে কোথা থেকে? উনি যে বলেন টাকা নেই, টাকা নেই, কিছুটা তো সত্যি।
এর রহস্য আমি এখনো উদ্ভেদ করতে পারিনি। যেটা হচ্ছে আমার মনে হয় বাজেটে দেখবেন যে বাজেট বরাদ্দ যেটা থাকে তার থেকে সংশোধিত বরাদ্দে অনেক কমে যায়। আর ওর সম্বন্ধে ওরা স্পিচেও কিছু বলেন না, বিধানসভায় আলোচনার কোনো সুযোগ দেন না, কি হচ্ছে কেউ জানে না। যেরকম ধরুন এই যে বরাদ্দ বাড়িয়েছেন তার সাথে সাথে আশ্চর্য হবেন, মিড ডে মিল, প্রি ম্যাট্রিক অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, সমগ্র শিক্ষা অভিযান, স্কুল এর উপর বরাদ্দ, এই পাবলিক হেলথ, এইগুলো কমিয়ে দিয়েছেন। কারণ ওর এ তো পিসি সরকারের ম্যাজিকের মতো 100টা প্রকল্প রয়েছে, প্রায় 100টা, 94টা তো সেদিন গভর্নর বললেন এতে, তারপরে 2-4টে যোগ দিয়েছে। তো কোনটা কমাচ্ছেন? ওই পিসি সরকারের ছোটবেলায় ম্যাজিক দেখেছি, ওই পায়রা বেরোতো এর থেকে, থলির থেকে। সেই রকম ওর যখন নির্বাচনের জন্য প্রয়োজন হয় তখন টাকার কোনো অভাব থাকে না, তখন টাকা পাওয়া যায়। তো এতে একটা মৌলিক প্রশ্ন যাচ্ছে, এই প্রশ্নটা একটু বোরিং কিন্তু আপনাদের জন্য বোধহয় উপযোগী। মোটামুটি আমাদের সংবিধান অনুযায়ী হচ্ছে যে টাকা খরচা করে সরকার, তো সেই টাকা খরচের অধিকার আসে বাজেট থেকে, যেটা বিধানসভায় কিংবা কেন্দ্র সরকারের ক্ষেত্রে লোকসভায় আলোচিত হয়। তো এখানে বাজেট পেশ হলো, অন্তর্বর্তী বাজেট, তাতে ওর কোনো উল্লেখ ছিল না, আমরা জানতামই না, আমরা বিধায়করা নিষ্পাপ, এতে আমাদের কোনো কৃতিত্বও নেই, এতে আমাদের কোনো দোষই নেই। সেই বাজেট পাশ হওয়ার তখনও কালি শুকোয়নি বাজেটে, উনি ঘোষণা করে দিলেন আরেকটা নতুন কিছু। তারপর তখন অব্দি বলছিলেন ডিএ দেবেন না, এখন ডিএ দিচ্ছেন। তারপরে জিজ্ঞেস করতে পারেন টাকা আসছে কোথা থেকে? তো টাকা তো একটা জানেন যে 16ই জানুয়ারি 2026, আমি জানি না ওটার অনুমতি পেয়েছেন কিনা, তৃণমূল সরকার 23,247 কোটি আরো ঋণ করতে চেয়েছে। তাছাড়া আরেকটা যেটা হচ্ছে, এটা বহু দেশে দেখা যায়, প্রথম হচ্ছে ঋণ করবেন বেশি যদি খরচা হয়ে যায়, দ্বিতীয় কি করবেন? দিচ্ছি দেব বলে দেবেন না, এটাকে এরিয়ার্স বলে, বকেয়া কতটা আছে জানা নেই। তৃতীয় যেটা করেন, বাজেটে বলবেন 100 টাকা খরচা করব, তারপর বছরের শেষে যখন সংশোধিত অনুমান বা রিভাইজড এস্টিমেট আসবে তখন বলবেন ওহ এ তো কম খরচা হয়েছে কিংবা বেশি খরচা হয়েছে। যেগুলো ওর প্রিয় সেগুলোতে বেশি হবে, যেগুলো মনে করেন নির্বাচনের পক্ষে খুব উপযোগী নয় সেগুলোতে কমে যাবে। আর তাছাড়া আরেকটা আছে, সেটা একটা ভয়ঙ্কর জিনিস, সেটা হচ্ছে অনুমোদন তো নিলেন না বিধানসভার সংশোধিততে, পরের অর্থ বৎসরে ওইটাকে দেখায় এক্সেস এক্সপেন্ডিচার হিসেবে। আর এখানে আরেকটা অসুবিধা হচ্ছে বা সুবিধা হচ্ছে ওর পক্ষে, আমাদের পক্ষে অসুবিধে বা জনগণের পক্ষে অসুবিধে। সিএনএজি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কোনো রিপোর্ট আপনি দেখবেন না কোথাও, ওটা কোথায় লুকিয়ে রাখে জানি না, থাকতেও পারে ওয়েবে, কিন্তু তার কোনো আলোচনা হয় না। পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে তো পঙ্গু করে দিয়েছেন। তার ফলে ওই এক্সেস এক্সপেন্ডিচার রাত্রিরের অন্ধকারে নিঃশব্দে নীরবে ওটা চলে যায়। তা আমার এই বিষয়ে আর বেশি কিছু বলার নেই, একটাই হচ্ছে ইতিহাসে আপনারা পড়বেন যে বড় বড় দস্যু কিংবা আক্রমণকারীরা ওরা স্কচড আর্থ পলিসি করত। আমার দেশে এলো, এসে কিছুদিন লুটতরাজ করলো, তারপর জিততে পারলো না, তখন
ফসলে আগুন লাগিয়ে দিল, বাড়িগুলোতে আর আগুন লাগিয়ে দিল, স্কচ টাচ মানে জ্বলিয়ে দেওয়ায়। আমার ভয় হয় মাননীয় মুখ্যমন্ত্রী ইমামদের এবং পুরোহিতদের ভাতা বাড়িয়েছেন, আশা করব ওরা ওর জন্য অনুরূপ একটু প্রার্থনা করবেন। তবে মনে হচ্ছে আমার নেতারা যারা বলছেন এবং জনসমীক্ষাও কিছু দেখা যাচ্ছে যে ওর বোধহয় এবার গদি থেকে ছাড়তে হবে। তার ফলে এই যে ঘটনাগুলো ঘটছে এর ভার সামলাতে হবে পরবর্তী সরকার। এবার দ্বিতীয়তে আসি, কি ঘটেছে, এমন কি ঘটলো যেটায় আজকের প্রেস কনফারেন্স আপনাদের উৎপাত করছি। মাননীয় মুখ্যমন্ত্রীর মানে ওর রাজনৈতিক বিচক্ষণতা যে সেটা বোঝা যাবে বিচক্ষণতা লোকে ধরে ফেলেছে না লোকেও ভাবছে উনি যা বলছেন সব ঠিক। উনি কখনো কখনো সংখ্যালঘুদের বলেন যে আমি তোদের ত্রাতা, আমি না থাকলে সর্বনাশ হয়ে যাবে। এখন উল্টো আবার উনি সংখ্যা গুরুদেরও বলতে শুরু করেছেন। উনি নাকি বলেছেন আমরা না থাকলে একটা কমিউনিটি 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে। মুখ্যমন্ত্রীর পক্ষে এ ধরনের কি কথা, এ তো আমি বুঝতে পারি না। আর বিজেপির পক্ষে আপনারা জানেন বিজেপি একটা সাম্প্রদায়িক দল নয়। কেন বলছি সে কথা? কারণ আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি যখন এই পার্টি করেছিলেন, পরেও যখন 1980 সালে বিজেপির তখন জনসংঘ ছিল, পরে বিজেপি হয়েছে, এখানে কোনো জাতি ধর্ম অনুযায়ী মেম্বারশিপ বা সদস্য পদ নয়, সবার জন্য খোলা। তো আমার তো মনে হয় উনি ভারতীয় জনতা পার্টিকে সাম্প্রদায়িক বলছেন, কিন্তু এই সাম্প্রদায়িক ভয় ভীতি জাগিয়ে দিয়ে উনি সাম্প্রদায়িকতাটা বেশি করছেন, বিভাজনের বিষ ছড়াচ্ছেন। তো উনি কি পশ্চিমবঙ্গে বুলেটের মারফত রাজত্ব করতে চান না ব্যালটের মারফত? এখন অবশ্য ব্যালট পেপার আর নেই, ইভিএম মেশিনে টিপে। আমরা ভারতীয় জনতা পার্টির থেকে বলি সরকার পাল্টাবো গুলি বোমা বন্দুক দিয়ে নয়, কাউকে আক্রমণ করে নয়। আক্রমণ প্রতিরোধ করতে গেলে তো আমাকে রাইট টু সেলফ ডিফেন্স সবারই রয়েছে। তো উনি কি ভাবছেন এই বিষ ছড়িয়ে উনি রাজত্বটা কায়েম রাখবেন? তৃতীয় আসি, আরেকটা ঘটনা যেটা ঘটেছে সেটা বাঙালির মাথা নিচু করে দিয়েছে। আমাদের রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মু এসেছিলেন উত্তরবঙ্গে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তো জানেনি, তার মন্ত্রীদের কাউকেও পাঠাননি। মাননীয় রাষ্ট্রপতি যখন এক জায়গায় মিটিং করতে চেয়েছেন, সেখানে মিটিং করতে না দিয়ে অন্য জায়গায় মিটিং করতে দিয়েছেন। সেখানে নাকি এমন গার্বেজ ছিল বা ময়লা ছিল যে গন্ধে দুর্গতি হচ্ছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই যদি দ্রৌপদী মুর্মু না হয়ে যদি দ্রৌপদী মৈত্র কিংবা লাহিড়ী কিংবা জয়সওয়াল কিংবা সিং কিংবা গুরুস্বামী হতেন, তাহলে কি এই ধরনের অপমান হতো? নাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটু জনজাতি বিরোধী? জানি না। উনি যে ধরনের কথা বলেছেন বাঙালিদের মাথা হেঁট হয়ে গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আমাদের প্রথম ফার্স্ট ইন্ডিয়ান, আমাদের গর্ব, এটা করেছে। এটা আরো বলছি কি কারণে, এটি প্রথম ঘটনা নয়। 2022-এ 8ই জুন আপনি জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত সংস্কৃতি সম্পন্ন, উনি গান গাইতে পারেন, নাচতে পারেন, ছবি আঁকতে পারেন, বই লিখতে পারেন, উনি সর্বগুণ সম্পন্ন। উনি ওখানে গিয়ে নাচলেন কিছু আদিবাসী মহিলার সঙ্গে। আমি ভিডিওটাও দেখলাম, খুব খুশি হলাম। তারপর দেখলাম ওই আদিবাসী মেয়েদের সব হাতে দস্তানা পরা আছে। আমি কোনোদিন কোনো ট্রাইবাল মেয়ের
আমি যে বিধানসভায় কাজ করি সেখানে অনেক আদিবাসী মহিলা রয়েছে। আমি ওদের সঙ্গে মিশি, ওদের সঙ্গে ওদের সব থান আছে, মাঝি থান, সেখানেও যাই। আমি কোনোদিন কোনো আদিবাসী মহিলাকে দস্তানা পড়তে দেখিনি। তো ভালো হলো ওর সঙ্গে দেখা করতে গিয়ে, ওদের দস্তানা অন্তত প্রথম জীবনের জন্য প্রথম হলো। কিন্তু উনি কি আবার সেই প্রশ্ন করি, যেমন বললাম দ্রৌপদী মুর্মু না হয়ে দ্রৌপদী রঘুনাথন যদি হতেন তাহলে কি এই ঘটনা ঘটতো? এখানেই যদি আদিবাসী জনজাতি মহিলা না হয়ে যদি আমাদের বাঙালি সমাজের ভদ্র বলবো না, সরি, বাঙালি সমাজের মধ্যবিত্ত সমাজের মেয়েরা না, তাদের কি দস্তানা পড়াতেন না। তৃতীয় একটা ঘটনার বলি, আপনারা বোধহয় কভার করেছেন, আমাদের বালুরঘাটে 2023-এর 7ই এপ্রিল বালুরঘাট শহরে একটা জায়গা আছে, সেটা জলযোগের মোড় বলে। সেখানে একটি আদিবাসী মেয়েকে একেবারে নাকে খত দিয়ে দণ্ডি কাটালো ওরই দলের একজন মহিলা নেত্রী, নাম বলবো না, আমি ব্যক্তিগত কুৎসা করি না। এই যে রাষ্ট্রপতির অপমান, তারপর তার সাথে সাথে জনজাতির প্রতি একটি অবহেলা। আমি আপনি কি করি সেটা আলাদা কথা, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি এরকম করলে তো একটা উল্টো সংবাদ যায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।